আচ্ছা, আমি যে কারণে ক্লাস ডিসকাশন সেটা হচ্ছে এই পরীক্ষা নিতে গিয়ে বা ইভেন অ্যাসাইনমেন্ট যেগুলো আমরা দিই সেগুলোর যেগুলো উত্তর আসে সেগুলো প্রশ্নে একরকম চাওয়া হয় আর এক ধরনের উত্তর আসে। অ্যাসাইনমেন্ট এটা সাংঘাতিক ভাবে হয়। তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর গত রাতে পাঠিয়েছি। তোমাদের মনে তো সিআর সেটা তোমাদেরকে দিয়ে দিবে। তোমাদের রোল নাম্বার লেখা আছে, পাশে অ্যাসাইনমেন্ট, এটা 10 মার্কের উত্তর হবে এরকম, মানে অনেক লিখে লেখার প্রয়োজন আমি দেখি না। বিশেষ করে একেবারে হুবহু ইন্টারনেট থেকে কপি করে ওখানে জাঙ্ক হিসাবে দিয়ে লেখা হচ্ছে, এটা খুব অসুবিধা আর কি তোমাদের জন্য আমাদের। তাহলে প্রথম দিকে চ্যাপ্টার থেকে আমি শুরু করি। আমি বলে যাই, তোমাদের প্রশ্ন থাকলে লিখে রাখো, পরে আমি নিচ্ছি আর কি। তো যেমন প্রশ্নের ভিতরে থাকে হলো ডিফাইন করতে বলে প্রথম চ্যাপ্টারে, ধরো যে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ইপসাইলন নট। এটা আমি দেখেছি যে অধিকাংশ ছাত্রছাত্রী লিখতে পারে না, লিখতে পারা প্রয়োজন আর কি। সেটা দেখে নেবে যে তোমার এই প্রশ্নটা যে তোমার কাছে, কারণ এগুলো অনেক বইতে ভাবে লেখা থাকে না, অতএব সেও কখনো ওগুলো পড়েনি বা দেখেনি, লিখতে পারে না। তারপরে আছে পারমিটিভিটি। তো আমরা জানি যে পারমিটিভিটি হচ্ছে হলো ইপসাইলন, সেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বা ইপসাইলন আর, এবং পারমিটিভিটি থেকে কত গুণ সেই জন্য ইপসাইলন আর, এবং পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের কত গুণ সেটার জন্য ইপসাইলন আর। আর পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ইপসাইলন আর দুটো গুণ করলে আমরা পারমিটিভিটি পাই আর কি। আচ্ছা, আর এরপরে একটা টার্ম আছে রিলেটিভ পারমিটিভিটি। আমি আলাদাভাবে বলছি এর জন্য, এগুলো ডিফাইন করতে বললে রিলেটিভ পারমিটিভিটি চাইলে দেখা যাবে যে সে পারমিটিভিটি অফ ফ্রি স্পেসেরটা ডিফাইন করার চেষ্টা করছে, লেখার চেষ্টা করছে। এইটা এড়ানোর জন্য আমি যে টার্মগুলো এখানে আছে সেই টার্মগুলোর কথা আমি বলতে থাকি। এখন তাহলে কি দাঁড়ালো যে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ইপসাইলন, এটা আমরা জানি, মানও আমরা জানি। পারমিটিভিটি যদি কোথাও ক্যালকুলেট করতে ডিফাইন করতে পারি, তার মনে রাখতে হবে তার মধ্যে রিলেটিভ পারমিটিভিটি ইপসাইলন আর এবং নট দুটোই থাকবে, দুটো গুণফলকে পারমিটিভিটি বলে। এবং পারমিটিভিটি কি সে সংজ্ঞা তো লাগছে আর কি, একটা ম্যাটেরিয়াল তার ভিতর দিয়ে ইলেকট্রিক ফিল্ড বা মানে কতখানি তোমার প্রবাহের সুবিধা দেয়, সেটা হচ্ছে পারমিটিভিটি আর কি। আর সেটা আবার স্পেস থেকে কতখানি সেই জন্য ইপসাইলন আর। রিলেটিভ পারমিটিভিটি গেল মানে যেটা কম্পেয়ার করে হচ্ছে পারমিটিভিটি ফ্রি স্পেসের থেকে সেটা কত গুণ। আচ্ছা, রিলেটিভ পারমিটিভিটিটা কিন্তু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। এটাই হচ্ছে আর আগে কে দিয়ে লেখতো, কিন্তু আমরা এখন এমকে সিস্টেমে বা ইয়েতে চাই না, ইউনিভার্সাল ইউনিট আমরা চাই না যে এটা কে, অতএব মনে হয় কে দিয়ে লেখাটা আপাতত এড়িয়ে যেতে হবে আর কি। এবং এটাই সমস্যা যে তো পুরাতন বই পড়লে কে থাকে, তারপরে এখানে যখন লেখা হয় শুধু কে দিয়ে, অথবা কে আর ইপসাইলন আর দিয়ে মিক্স করে লেখা আছে একই কোশ্চেনের ভিতর, কোথাও কে কোথাও আর এক কোশ্চেনের মধ্যে ইপসাইলন আর লেখা হচ্ছে আর কি। এগুলো অ্যাভয়েড করতে হবে। এইগুলো ছিল ডেফিনেশনের দিক থেকে এগুলো থাকতে পারে, এগুলো অনেক সময় ছাত্ররা দেখে না, সেই জন্য লিখতে পারে না সেটা। তারপরে তোমার আছে যে এটা অনেক সময় প্রশ্ন দিয়ে দেখা গেছে যে উত্তর পাওয়া যায় না, সেটা হচ্ছে যে কয়েকটা ডায়ালেকট্রিক নাম লেখো। ডায়ালেকট্রিক নাম অনেকেই হয়তো খেয়াল করে না, সাধারণভাবে মনে রাখতে হবে যেগুলো ইনসুলেটর সেগুলোই ডায়ালেকট্রিক ম্যাটেরিয়াল। যেগুলো তোমার ধরো তার ভিতরে মাইকা একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, এটা ইনসুলেটর, একটা রাবার হতে পারে, পলিথিন হতে পারে, খুব ব্যবহার আছে এখন, পিটিএফই হতে পারে, পিভিসি হতে পারে, এগুলো হচ্ছে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল। এরকম কয়েকটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নাম লিখতে বলে 1 মার্ক থাকুক বা 2 মার্ক থাকুক, সেটা লেখা হয় না আর কি। আচ্ছা, তারপর ধরো পরের ইমিডিয়েট ওই চ্যাপ্টারের মধ্যে আবার এই টার্মগুলো ডিফাইন করতে বলে, যে ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপরে তোমার আছে তোমার কি বলে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমি লিখেছি এই কারণে ইলেকট্রিক পোটেনশিয়াল একটা ডিফারেন্স আছে, যে কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল কত, দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে ভোল্টেজ বলি আমরা, সেটা কি তার ডেফিনেশন আর কি। আর
কনফিউজিং একটা থাকে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং শুধু ফিল্ড, এই তিনটা টার্মই একই জিনিস বোঝায় আর কি। তারও একটা ডেফিনেশন আছে, এবং এই ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকের কিন্তু ইকুয়েশন ফর্মুলা তোমার ইকুয়েশন মানে ড্রাইভ করা যায় ডেফিনেশন থেকে আর কি। সেইটা কিন্তু জানা প্রয়োজন, এবং সেটা না জানলে পরীক্ষার সময় যদি ইলেকট্রিক পোটেনশিয়াল দেয়, তুমি যদি জাস্ট কয়েক লাইন লিখলা তাহলে হবে না, তোমাকে ওইটা দেখাতে হবে আর কি। এবং এইটা দেখানোর প্রয়োজন, জানা আরো প্রয়োজন। এই জন্য একটা প্রশ্ন আসে ওখানে, দেখবা যে একটা এক্সপ্রেশন লেখো যেটা ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে রিলেট করবে, দুটো আর কি। আমরা তোমাকে এটাও দেখে নিতে হবে। আর আমি যেগুলো বলছি এগুলো কিন্তু প্রশ্ন এসছে, লিখতে গিয়ে অসুবিধার কারণে এগুলো বলতে হচ্ছে, বা কমপ্লিটনেসের জন্য আমাকে বলতে হচ্ছে আর কি। সেটা ইলেকট্রিক পোটেনশিয়াল তুমি ডেফিনেশন দিলে, সেটা যদি নম্বর দেখো যে 3 আছে, তাহলে কিন্তু ডেফিনেশন 1 বা 1.5 মার্ক ধরে, বাদ বাকি 1.5 মার্কে কিন্তু তোমাকে ওই ইকুয়েশনটা লেখা দরকার। তোমাকে ইলেকট্রিক ফিল্ড বললো, তুমি বুঝতে পারলে না, তুমি শুধু ফিল্ড বললো, সেটা হয়তো বুঝতে পারলে না, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা শুধু ইলেকট্রিক ফিল্ড, এইটা সবগুলো হলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে বোঝায় আর কি, একই জিনিস সেটা। আর এই দুটোর মধ্যে রিলেশনটা তোমাকে ড্রাইভ করতে হবে, সেটা একটা বড় মানে কমন একটা প্রশ্ন থাকে আর কি, যেটা অনেক সময় করে উঠবে। ডেফিনিশন লেখে ছাত্রছাত্রীরা, ইলেকট্রিক পোটেনশিয়াল কি ইলেকট্রিক ফিল্ড, কিন্তু তাদের মধ্যে রিলেশনটা হয়তো কোনো দেখা হয় না, পরীক্ষা লিখতে পারে না, সেই জন্য আর কি। নেক্সট হচ্ছে তোমার যে নিউমেরিক্যাল প্রবলেম থাকে, তার সমস্যাগুলো কোথায় আমি বলি। 4 নাম্বার কোশ্চেনটা স্যার, এটা কি ইকুয়েশন ড্রাইভ করা মানে ইকুয়েশন প্রমাণ করা লাগবে এরকম কিছু স্যার? না, প্রমাণ তো না, দুটো রিলেশন এস্টাবলিশ করা লাগবে। তুমি পোটেনশিয়ালটা লিখবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা লিখবে, সেটাকে দেখবো যে যেখানে এটা পড়ছো তার পাশে এটা লেখা আছে। আচ্ছা, তাহলে গেল এই 4টা। তাহলে তুমি এখানে ইকুয়েশনটা লিখলে, তুমি যে বইতে এই ডেফিনেশন গুলো প্রথম যেখানে পড়ো ওখানেই লেখা আছে দেখবা, সেখান থেকে তোমাকে লিখতে হবে। আর আমি যে হ্যান্ড আউটটা দিয়েছি ওটা তো মনে হয় ওটা তো আছে, ইট ইজ দেয়ার। তারপর হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা তুমি ডেফিনেশন দিয়েছো, কিন্তু পোটেনশিয়াল ক্যালকুলেট করতে বলে নিউমেরিক্যাল যেগুলো প্রবলেম থাকে তার মধ্যে, যে কিউ এত, তুমি হলো যে তোমার তুমি একটা ফিল্ড বের করবা বা পোটেনশিয়াল বের করবা সার্টেন ডিস্টেন্সে। কিন্তু সেখানে যেটা কমন ভুল হয়, যে সে ওই ইকুয়েশন লেখা বসিয়ে দেয়, কিন্তু খেয়াল করে না যেটা বলা হয়েছে যে একটা টিন, একটা বা ধরো আয়রন, যেটা হলো চার্জ হচ্ছে এত, সেটা থেকে সার্টেন ডিস্টেন্স 20 সেন্টিমিটার দূরে তুমি ফিল্ড অথবা পোটেনশিয়াল বের করো। আর সেইখানে তোমাকে যদি এরকম যেটা বলবে, ধরো আমি এখানে এক্সাম্পল লিখেছিলাম, টিন, আয়রনও হতে পারতো, এবং দেখবো ব্র্যাকেট হয়তো ব্র্যাকেটে লেখা আছে যে আয়রনের হলো অ্যাটমিক নাম্বার হচ্ছে 50, তাহলে তার চার্জ কতটা হবে আর কি। তাহলে একটা অ্যাটম আছে, তার চার্জ, তাহলে এক একটা যদি চার্জ হয় হলো তোমার একটা ইলেকট্রনের চার্জের সমান আর কি, তাহলে 50টা আছে ইলেকট্রন, তাহলে সেই সমানে হবে 50 ইন্টু চার্জ অফ অ্যান ইলেকট্রন, কি ইকুয়ালস টু হবে তখন তোমার নাম্বার অফ অ্যাটমিক নাম্বার ইন্টু তোমার চার্জ অফ ইলেকট্রন আর কি, এ নিয়ে আর কি। এইটা খেয়াল থাকে না সবার আর কি। তোমাকে চার্জ কত আছে তো বলেনি, তোমাকে বলেছে যে একটা অ্যাটম আছে টিনের, তুমি এখন ফিল্ড বা পোটেনশিয়াল বের করো। তাহলে তোমাকে কি লাগবে, চার্জ কত। চার্জ কত মানে এক একটা টিনে যদি 50টা হয় ইলেকট্রন থাকে, তাহলে তোমার চার্জ হবে তোমার এই 50 ইন্টু মানে তোমার ইলেকট্রনের যে চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব দিয়ে গুণ করতে হবে এইটা। আচ্ছা, ফোর্স বিটুইন টু চার্জেস ক্যালকুলেশন থাকে, এটা তো মনে হয় ক্লাস 7 8 এখন আছে। সমস্যা হচ্ছে এটা ন্যানো কুলম্ব বলে দেয়া হলো, চার্জ হচ্ছে ন্যানো কুলম্ব, এটা লিখতে হতো, কিউ লিখতে হতো, এটা সি না, সি হবে না, এটা কিউ চার্জ আর কি। আমি লিখতে মানে স্পেল করে লিখেছি, পরে হয়তো বোঝা হয়নি। কিউ ইকুয়ালস টু 10 to 10 100 ন্যানো কুলম্ব। 100 ন্যানো কুলম্ব যদি হয়, তাহলে তোমার হচ্ছে 100 ন্যানো কুলম্ব যদি হয়, তোমাকে মনে রাখতে হবে যে 100 ন্যানো কুলম্ব মানে তোমার 10 to the power -9, ন্যানো মানে 10 to the -9, তাহলে 100 ইন্টু 10 to the power -9, অথবা যদি 10 মাইক্রোমিটার ডিস্টেন্স এটা বের করতে বলে, তোমাকে মনে রাখতে হবে যে 1 মাইক্রোমিটার হচ্ছে 10 to the -6 মিটার। এই ইউনিট নিয়ে কেন জানি গোলমাল হয়, পিকো দিলে ওরকম গোলমাল হয়, পিকো দিলে ন্যানোটা লেখে, আবার মাইক্রো দিলে হয়তো -3 লিখলো, অথবা
6, 5 এরকম কাটাকাটি করতে শুরু করে খাতার ভিতরে। ন্যানো মানে 10⁻⁹, মাইক্রো মানে 10⁻⁶, এটা খেয়াল রাখতে হবে। একটা ডাইপোলের ডেফিনেশন, আমি বলেছি মনে আগে যে ডেফিনেশনের সময় আমাদেরকে হলো তোমার ডেফিনেশন একটা স্টেটমেন্ট থাকে, তার জন্য কোনো ফিগার আঁকতে হয়, সেই ফিগারটা আমাদের আঁকতে হয়। আমাদেরকে একটা স্টেটমেন্ট দিতে হয় যে ডাইপোলটা কি, দুটো সমমানের কাছাকাছি থেকে যে একটা সিস্টেম ডেভেলপ করে সেটা ডাইপোল। একটা ফিগার থাকবে, প্লাস মাইনাস চিহ্ন দিয়ে আমরা আঁকি। একটা এক্সাম্পল দিতে হয়, তাহলে কমপ্লিট হয়। এক্সাম্পল দিলে আমরা বলছি যে তোমার শুধু একটা অ্যাটমের এক্সাম্পল আমাদের দেওয়া থাকে যে প্রোটন সেন্টারে থাকে, ইলেকট্রন চারদিকে ঘোরে। তো ইলেকট্রন চারদিকে যখন স্বাভাবিক অবস্থা ইয়েতে থাকছে তখন কিন্তু একটা অসুবিধা, যে সেটা হলো গড় অবস্থান হচ্ছে কেন্দ্রে হচ্ছে আর কি, মানে এই প্রোটনের যেখানে সমাবেশটা ধরা হয়েছে সেই পয়েন্টে হচ্ছে। তা না করে আমাদের বলা উচিত যে একটা ফিল্ডে যদি আমরা রাখি তখন যে এক পাশে একটু সরে আসবে তোমার এই সেট আপের ইটা, সেটা হবে। দেখবে একটা ডায়াগ্রাম আমার এই হ্যান্ড আউটে দেওয়া আছে, অনেক বইতেও বা সুন্দর করে লেখা আছে আর কি। তো ওইরকম একটা এক্সাম্পল লাগে, যদি অ্যাটম দিলে হবে না। অ্যাটম স্যার ডিসটেন্স দেওয়া নেই। সরি বলো স্যার 2 নাম্বার যে ডিসটেন্স লাগতো, ডিসটেন্স তো নেই, শুধু টু চার্জেস। না 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 ডিসটেন্স তো 2 নাম্বার মানে 2 নাম্বার প্রশ্ন যেটা বলেছিলাম আগে নাকি? হ্যাঁ স্যার, মানে 5 স্যার, নাম্বারে 5 2 এর নাম্বার। 5 এর 2 স্যার, 5 এর 2। আচ্ছা ওয়েট এখানে কিন্তু আমি প্রশ্নটা কিন্তু লিখিনি, আমি লিখেছি প্রশ্নে কি প্রবলেম থাকে বুঝতে। সেটা যেমন ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বলছে, চার্জের কথা বলছে না, কিন্তু বলছে এটা টিন অ্যাটমের। তা তোমাকে তখন খেয়াল রাখতে হবে যে টিনের হচ্ছে 50 হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাকে মাল্টিপ্লাই করতে হবে চার্জ অফ এন ইলেকট্রন দিয়ে। এইটা বোঝাতে চেয়েছি। এখানে প্রশ্ন নেই কিন্তু এক ফোর্স বিটুইন টু চার্জেস, এখানে কিন্তু ডিস্টেন্স বলার কথা আমি বলিনি। আমি বলতে চেয়েছি যে এরকম ফোর্স বিটুইন টু চার্জেস যেহেতু ইয়ে লেখা থাকে তোমার চার্জ এক একটা কত, সেটা লেখা আছে ন্যানো কুলম্ব। এবং একইভাবে পরের লাইনে বলেনি, 1 মিনিট স্যার পরের লাইনে বলো 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 কি বলছিল কি? স্যার আমরা যখন ইলেকট্রনের চার্জ নেব স্যার, ওই সময় কি স্যার নেগেটিভটা নেব নাকি স্যার পজিটিভটুকু নিলেই হবে? শুধু সাইন নেওয়া লাগবে শুধু? না আমি বলি, যদি কোনো কিছু মেনশন না থাকে তাহলে বরাবরের মতো ওটা পজিটিভ। আর যদি মেনশনও করা থাকবে, কিন্তু মেনশনের কথা একটু পরেই মনে আমি বলবো। এখানে আছে আমার ওরকম একটা উদাহরণ আমার কাছে আছে যেটা আমাকে দিতে হবে একটু পরেই। তোমাকে যদি কোনো কিছু মেনশন না করা থাকে, মেনশন করা মানে সামনে কোনো চিহ্ন দেওয়া নেই, অথবা স্পেল আউট করে লেখা হলো না যেটা নেচার অফ দ্য চার্জ কি, তুমি পজিটিভ ধরে ইউ ক্যান মেক দ্য অল দ্য ক্যালকুলেশন এন্ড কমেন্টস, তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন এখানে লেখা আছে কিউ ইকুয়ালস টু 100 ন্যানো কুলম্ব, তার মানে এটা পজিটিভ চার্জ, মাইনাস দিলে মাইনাস দিয়ে দিত। আচ্ছা আর একটা কি বললাম, ওই যে ডিসটেন্স লেখার সময় এরকম লেখা হলো, আমি এগুলো এক্সাম্পল দিই, দিস আর এক্সাম্পল যে কোথায় কোথায় বুঝতে ভুল হয়। লাল কালি মানে ছাত্রদের এখানে বুঝতে ভুল হচ্ছে অথবা এখানে ভুলটা করে। এখানে যেমন 50টা 3 অ্যাটম ছিল, সে ওটা খেয়াল না করে শুধু একটা ইলেকট্রন দিয়ে ক্যালকুলেশন করে ফেললে হবে না। যেহেতু এটা 3 বলে দিচ্ছে যে এর অ্যাটমিক নাম্বার যে 50, তাহলে তোমাকে বুদ্ধিটা করতে হবে যে 50 ইনটু ই হবে। তখন ন্যানোকুলম থাকলে 10⁻⁹, মাইক্রোমিটার থাকলে 10⁻⁶ লিখে তারপর মিটারটা হবে। এইটার জন্য বলা আছে, এখানে প্রবলেম দেওয়া নেই তোমার, যে এই প্রবলেম আসবে সেটা বলিনি আমি। আচ্ছা ডেফিনেশনের ক্ষেত্রে বললাম ফিগার এন্ড এক্সাম্পল থাকতে হবে, ডেফিনেশন তুমি যাই লেখো না কেন সেটা। এরপরে আসি যে আমরা তোমার ডাইপোলের জন্য দেখবা দুটো ইয়ে আছে, খুব খেয়াল করে, কিন্তু এটা কেন যে ভুলটা হয় আমি জানি না। পরীক্ষার সময় দেওয়া হয় যে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করো একটা ডাইপোলের জন্য এট এ ডিস্টেন্স আর বা এট এ সার্টেন পয়েন্ট। এটা কিন্তু এই প্রশ্ন যদি শুধু থাকে তাহলে কিন্তু 80% 90% ছিল এটা লেখে, কমন থাকে আর কি, তারা লেখে। কিন্তু যেই মাত্র দেওয়া হলো যে এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট এ সার্টেন পয়েন্ট, ওটা ছিল ভি, এটা হচ্ছে তখনই হয় অসুবিধা। তখন দেখা যায় যে 60% বেশি ছেলেরা লিখছে না, আবার 60% মধ্যে পাওয়া যাবে যে 50% আবার এই যে দুটো পার্ট বের করতে হয়, ই থিটা এবং ই আর, এবং সেই দুটোর অ্যালজেব্রিক সাম মানে সরি হ্যাঁ ভেক্টর সাম, ই থিটা স্কোয়ার ই থিটা আর স্কোয়ার আন্ডার রুট লিখে যে ই বের করতে হবে, এটা করে না। তার কারণ হচ্ছে যে বাংলা বা অনেক বইতে এই পার্টটা সঠিকভাবে নেই, অথবা টোটালি নেই। বাংলা একটা বইয়ের কথা আমি জানি যেখানে এই পার্টটা করেনি, তারা ভি ক্যালকুলেশন করে রেখে দিয়েছে। এই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে কোনটা চাইলো, যে পটেনশিয়াল হয় মোস্ট কমন আমি লিখতে পারবো, ফিল্ড ইন্টেন্সিটি হলে আমাকে ই থিটা এবং ই আর এর
মানটা বের করে তার ভেক্টর সাম নিতে হবে, এটা আর কি। এবং সেই দুটোর ভেক্টর সাম নিলে আমরা ই পাবো। আমাকে ই বের করতে বলেছে, ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড অথবা ফিল্ড ইন্টেন্সিটি যেটা আমি ব্যবহার করব, সেটা বের করতে গেলে ই থিটা ই আর দুটো কম্পোনেন্টই বের করতে হবে। করে নিয়ে তার হলো ভেক্টর সাম করলে তুমি ই এর মান পাবা, সেটা গেল। এই ডাইপোলের সঙ্গে কিন্তু করোলারি মানে অনুসিদ্ধান্ত আবার আছে দুইটা আর কি। প্রশ্ন ওইভাবে থাকে যে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করো, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টরে জিরো হবে তা দেখা। একটা ডাইপোলে পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা হবে সেই তার উপরে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে জিরো হবে। তার মানে দেখবো যে আমি যখন পড়িয়েছি ওখানে আমরা করেছি যে পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা হবে তার উপরে এটা জিরো হবে, এটা প্রমাণ করা আছে যে থিটার মান তখন, যেটা আগে থিটা ধরে আমরা জেনারেলাইজ ইকুয়েশন করেছি, থিটা 90 ধরে আমরা এখন পোটেনশিয়াল দেখবো আমরা। আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাক্সিসের উপরে কি হবে, এই যে অ্যাক্সিস যেটা সেটা এক্সটেনশন করে ডানে যে একটা করোলারি করা হয়েছিল ওইটা। আবার আর একটা থাকে ঠিক একটু স্লাইটলি জটিল মনে হতে পারে বা পরীক্ষার সময় দেখা হয় না প্রিপারেশনের সময়, সেটা হচ্ছে যে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তোমার অ্যাক্সিসের উপরে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর থেকে টুয়াইস হবে, এটা দেখাও। এটা কিন্তু প্রমাণ করার বিষয় আছে। তার মানে তোমাকে অ্যাক্সিসের উপরে বের করতে হবে, তোমাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর ব্যবহার করতে হবে, দুটোর এক্সপ্রেশন দিয়ে তখন ইকুয়েশন 3 and 4 যেটা ড্রাইভ করেছে সেখানে বলতে হবে যে একটা টু টাইমস দ্যান দ্য আদার, এইটা তোমাকে বলতে হবে। এটা কার ক্ষেত্রে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্ষেত্রে। আর এই দুটো ছিল পোটেনশিয়ালের ক্ষেত্রে। অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে না স্যার। তাহলে যেটা দাঁড়ালো যে এই অনুসন্ধানের এই তিনটা আর কি, যে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর জিরো হবে, অ্যাক্সিসের উপর তোমার একটা বের করতে হবে, এবং দুটো যদি ইয়ে হয় তোমার এই দুটোকে কম্পেয়ার করতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, কম্পেয়ার করতে পারলে বা শো যদি বলা থাকে তোমার কিন্তু একটা লাইন নিচে লিখতে হবে। অনেক কাছে ইকুয়েশন ড্রাইভ করে রেখে দিল, তুমি কোনো কনক্লুশন টানলে না, তুমি কোনো স্টেটমেন্ট দিলে না, কমেন্ট দিলে না, সেটা কিন্তু ইনকমপ্লিটনেস। তোমার কিন্তু বলা উচিত এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করলে আমরা দেখছি একটা থেকে ডবল, এটা লিখতে হবে কিন্তু। আর একটা কি বললাম আমরা যে আর এই যে তোমার একটা ডাইপোল ইলেকট্রিক পোটেনশিয়াল এট এ পয়েন্ট অন ইটস অ্যাক্সিস, ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে একটা যে প্রমাণ করতে বলে সেটা, এটা আমি বললাম। ডাইপোল একটা ইলেকট্রিক ফিল্ডে থাকলে তার যে টর্ক হবে সেটা ক্যালকুলেশন করা, মানে লাস্ট যে ওই ডাইপোলের সেকশনে। আচ্ছা শোনো, যদি আমি শেষ হয়ে যায় তাহলে 5 মিনিট ব্রেক দিয়ে আমি হয়তো আবার 10-15 মিনিট লাইনে আসবো আর, হ্যাঁ, দিয়ে মানে কোনো কারণে ব্রেক হয়ে যায় যদি। আচ্ছা, তারপরে কি দাঁড়ালো যে এটারই আবার নিউমেরিক্যাল ইয়ে থাকে, মানে প্রবলেম থাকে, সেখানে টর্ক ক্যালকুলেশন করতে বলে। এমনি হয়তো করে থিটা দিয়ে, কিন্তু যে বলে ম্যাক্সিমাম টর্ক সেটা 90 ডিগ্রিতে হবে, এটা আর খেয়াল করা হয় না ছাত্রছাত্রীদের। এই জন্য ম্যাক্সিমাম টর্ক বললে তোমাকে মনে রাখতে হবে থিটার মান 90 যখন হবে দেন ইট উইল বি দ্য ম্যাক্সিমাম টর্ক, সেটা। এবং থিটা যখন 0 হবে তখন মিনিমাম টর্ক, এটা খেয়াল রাখতে হবে। আর ওইখানে আবার তোমার এই যে ডাইপোল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির কিন্তু দুইটা লাইন আছে, ওটা খেয়াল করতে হবে। অনেকে শুধুমাত্র ওই টর্কটা ক্যালকুলেশন করে বসে থাকে, যে চেঞ্জ ইন পোটেনশিয়াল বলা হয় তখন তার আবার গোলমাল শুরু হয় আর কি। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়ালটা কি হবে, একটা যে রোটেট করে ইন এ ফিল্ড, সে এক্সপ্রেশনটা তোমার লাগবে। এটা ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন বললাম। ফ্লাক্সের ডেফিনেশন কেন জানি মানে ছাত্রছাত্রীরা লেখে না আর কি, বাট তুমি এটা 2 লাইনের হলে একটা লেখা উচিত যে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে এই জিনিসটা, আর ডায়াগ্রামও দিতে পারো এর সাথে, একটু কমপ্লিট দি ডেফিনেশন আর কি। সেটা নিউমেরিক্যাল প্রবলেম এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স একটা স্পেয়ার থেকে বেরোচ্ছে, সেটা ক্যালকুলেশনে একটা থাকে। এখন এটা ছাত্রছাত্রীরা পারে। অসুবিধায় কোথায়? এই লাল কালির গুলো ডিরেকশন অফ দ্য ফ্লাক্স কি হবে এটা বললে আর কমেন্ট করে না। যদি বলে যে ডিরেকশন অফ দ্য ফ্লাক্স কি হবে, তোমার কিন্তু বলতে হবে যে এটা পজিটিভ চার্জ, এই জন্য এখান থেকে ফ্লাক্স বাইরের দিকে যাবে, যেখানে সে আছে সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে। নেগেটিভ হলে ফ্লাক্সের ডিরেকশন টুয়ার্ডস দ্য চার্জ, নেগেটিভ যদি হতো সেটা। আর এখানে কুলমের কথা আবার লিখেছে, কুলম বললে আবার 10⁻�6 যাবে, সেটা খেয়াল থাকে না। গসিয়ান সারফেসের একটা স্যার নেগেটিভ হলে কি হবে স্যার? তোমার টুয়ার্ডস দ্য মানে চার্জ হবে, চার্জের দিকে আসবে অ্যারোগুলো বাইরের দিক থেকে। আর যদি পজিটিভ হয় তাহলে যে চার্জ আছে সেখান থেকে ছড়িয়ে পড়বে আর কি চারিদিকে, মানে বাইরের দিকে হবে, আউটওয়ার্ড আর ইনওয়ার্ড। এটা
গসিয়ান সারফেসের ডেফিনেশন, যেটা কাল্পনিক একটা এই একটা লাইন লেখার আর কি, মানে লেখা হয় না আর কি, সেটা লিখে নিও। আচ্ছা, স্টেট অ্যান্ড এক্সপ্লেন, তোমার মনে রাখতে হবে যে স্টেট বললে স্টেটমেন্টটা লিখবা যে গসিয়ান লতে কি বলা হয়েছে, আর এক্সপ্লেন বলে কিন্তু তুমি ছবি এঁকে একটু বড় হবে এবং তোমাকে একটা ইকুয়েশন করে ওইটা আবার দেখাতে হবে যে স্টেটমেন্ট যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে এইটা, যে ওখানে তোমার ফ্লাক্স গুলো বেরিয়ে আসবে সেগুলো হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু মিডিয়ামের মধ্যে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ চার্জ enclosed by the surface। এইটা। আর আরেকটা হয় যে মানে পরীক্ষায় গসাস ল লিখতে বলা হলো না, প্রশ্ন ছিল, বলো। স্যার একটা প্রশ্ন ছিল যদি শুধু যদি শুধু স্টেট বলা থাকে তাহলে তো ওই শুধু আমাদের ডেফিনেশনটা লিখতে হবে, আর যদি এক্সপ্লেন করতে বলে তখন একদম বুঝেই লিখতে হবে। হ্যাঁ সে তো বটে, এক্সপ্লেন করলে তোমাকে ওই স্টেটমেন্ট করে শেষে যে বললাম যে আমি লিখতে হবে তোমার যে ফ্লাক্সের ফাই হচ্ছে তোমার কিউ বাই এপসাইলন, যে প্রমাণ করে তুমি দেখাবা সেটা দেখাতে হবে, এবং ছবিও আঁকতে হবে। ছবির ব্যাপারটা কেন জানি সব নেগলেক্ট করে আমি জানি না, বাট দ্যাট শুড বি তোমার ফিগার বা তোমার ড্রয়িং থাকতে হবে আর। আচ্ছা, এই আরেকটা ট্রিকি জিনিস বলি, গসাস ল লিখতে বলা হলো না তোমাকে বলা হলো কি যে তুমি একটা তোমাকে বলা হলো যে টোটাল ফ্লাক্স ওভার এ ক্লোজ সারফেস এন্ড চেঞ্জ এন্ড চার্জ টু ইনক্লোজ বাই ইট, এর মধ্যে রিলেশন করো, সেটাই কিন্তু গসাস ল, তোমার মনে রাখতে হবে। তুমি শুধু এখানে গসাস ল লিখে দিলাম না, আমি লিখেছি এইটুকু থাকলো আর কি, মানে ইট পর্যন্ত থাকলো, ধরো এখান থেকে এইটুকু লিখলো, এই দেখা যাচ্ছে 50% উত্তর দিচ্ছে না, মনে রাখতে হবে এটা মানেই হচ্ছে গসাস ল, যেটা একটা জায়গায় চার্জ এনক্লোজ আছে একটা সেখান থেকে কতগুলো সারফেস থেকে কতগুলো বেরিয়ে আসবে, সেটাই গসাস ল, সেটাই তোমাকে লিখতে হবে আর কি। আচ্ছা, গসাস ল পরে কিন্তু কুলম্বস ল ফ্রম গস ল বা গসাস ল বা গস ল এটা থাকে, কিন্তু এটা কিন্তু খেয়াল করতে হবে যে কুলম্বস ল কিভাবে ড্রাইভ করা যায় সেটা। আর একটা থাকে যেটা অসুবিধা, অ্যাপ্লিকেশনস অফ গসাস ল থাকে আমাদের আছে কিন্তু, বাট এই অ্যাপ্লিকেশন গুলো কি হবে, অ্যাপ্লিকেশন গুলো দেখো 18 নম্বর অ্যাপ্লিকেশনের কথা আমি লিখেছি, 19 নম্বরে আর একটা কথা লিখেছি, এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে একটা লং চার্জ ওয়্যারের পাশে একটা কি হবে এক্সপ্রেশন, বা একটা চার্জ শিটের জন্য গসাস ল দিয়ে কিভাবে ফ্লাক্সটা ক্যালকুলেট করা যায়, সেই অ্যামাউন্ট অফ ফ্লাক্স ক্যালকুলেট করা যায় বা চার্জের সঙ্গে রিলেশন করা যায় বা ফিল্ডের সঙ্গে রিলেশন করা যায়, সেটা থাকে। এইটাই হচ্ছে অ্যাপ্লিকেশন অফ গসাস ল। এবং কুলম্বস ল যে তুমি ড্রাইভ করলে ওটা একটা অ্যাপ্লিকেশন, আর এক্সপ্রেশনে যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে বললে সেই দুটো অ্যাপ্লিকেশন অফ গসাস লর মধ্যে তুমি লিখতে পারো আর কি। এটাই খেয়াল করা হয় না, বা তুমি হয়তো যখন পড়ো তখন হয়তো আর গসাস ল পড়া হয়ে গেল, চ্যাপ্টার শেষে মনে করো, তা কিন্তু না, তোমাকে যেতে হবে একদম ওই ইলেকট্রিক ফিল্ড ফরে চার্জ পাইপ বা রড বা শিট এই পর্যন্ত। আচ্ছা, নেক্সট আমরা আসি তোমার ইয়েতে, ক্যাপাসিটরের ক্ষেত্রে আসছি। ডাইলেকট্রিক পোলারাইজেশন তোমার জিজ্ঞেস বলা হয় যে ডাইলেকট্রিক পোলারাইজেশন থেকে এটা এক্সপ্লেইন কর, তার মানে একটা ডায়াগ্রাম থাকবে, সেখানে একটা ফিল্ড দিলে চার্জ গুলো কিভাবে অ্যালাইন্ড হয়, ডাইপোল গুলো কিভাবে অ্যালাইন্ড হয় ইনসাইড দ্য ম্যাটেরিয়াল, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, সেটা বলতে হবে। আবার প্রশ্ন অনেক সময় ডাইলেকট্রিক পোলারাইজেশন না লিখে বলা হলো what happens in a dielectric when placed in an electric field, সেটা মানেও কিন্তু একই জিনিস, একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি একটা ফিল্ডের মধ্যে রাখা হয় সেখানে ডাইলেকট্রিক পোলারাইজেশন হয়, মানে উত্তর দুটো একই। এটা মানে প্রথমটা দিলে লেখে, যেহেতু এটা নোটের সঙ্গে টাইটেল টু টাইটেল মিলে গেছে, আর এটাতে মেলে না, লেখা বাদ দিল। রাইট, এখন থেকে 3 মিনিট পর ডিসকানেক্টেড হয়ে গেলে তোমরা 1-2 মিনিট গ্যাপে আবার লগ ইন করো, আমিও আবার আসবো। রাইট, তারপরে আসে কি আছে ক্যাপাসিটেন্সের ডেফিনেশন, তোমাকে দিতে হবে যে ক্যাপাসিটরের ডেফিনেশন হচ্ছে এই, ইকুয়েশনও দিতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন ট্রিকি প্রশ্ন এই যে 22 নম্বর থাকে যে কনস্ট্রাকশন অফ এ ক্যাপাসিটর, তার মানে কি একটা ক্যাপাসিটরের গঠন কিভাবে হয়, সেটা কিন্তু অবশ্যই একটা ডায়াগ্রাম দিতে হবে তোমাকে, প্লেট আঁকতে হবে, এবং তুমি ক্যাপাসিটর কিন্তু ভিতরে ডাইলেকট্রিক না দিলেও ক্যাপাসিটর হয়, তুমি এখানে একটা ডাইলেকট্রিক দিবে, দিয়ে তুমি সেটাকে সেভাবে ডিফাইন করবে। অতএব তোমার কনস্ট্রাকশন অফ এ ক্যাপাসিটর বললে কিন্তু তোমাকে দুটো প্লেট, তাদের টার্মিনাল, দুই পাশে দুটো দাগ কানেকশনের জন্য,
এবং মাঝখানে একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, এটা দিয়ে একটা ছবি আঁকতেই হবে তোমাকে, যে সেটাকে তুমি বললা আর কি, তার সঙ্গে তার এরিয়া অফ দ্য প্লেটের কি রিলেশন না, সি ইকুয়ালস টু ইপসিলন নট ইপসিলন আর এ বাই ডি, ডিসটেন্স সেপারেশনটা হচ্ছে এই দুই প্লেটের মধ্যে ডিসটেন্স। এগুলো প্রশ্ন থাকে যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য তুমি একটা ইকুয়েশন, একটা এক্সপ্রেশন তুমি লেখো। সেখানে যদি যেহেতু কিছু লেখা নেই, তুমি কিন্তু ওই যেটা বললাম আর কি, যে সি ইকুয়ালস টু ইপসিলন নট এ বাই ডি এটুকু লিখতে পারো। কিন্তু তোমাকে যদি বলা হয় যে একটা ক্যাপাসিটর আছে যার ভিতরে একটা ডাইলেকট্রিক আছে, তোমাকে কিন্তু তখন সি ইকুয়ালস টু ইপসিলন নট ইপসিলন আর এ বাই ডি এই এক্সপ্রেশন আসতে হবে তোমাকে। মানে ওখান থেকে এক্সট্রা একটা লাইন লিখে তোমাকে নিচের লাইন আবার লিখতে হবে সেটা। আর একটা প্রশ্নের দিলেই ছাত্রছাত্রীরা না লেখার ইয়ে করে, লেখে না, সেটা হচ্ছে এই যে তোমার ইম্পর্টেন্স অফ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ইন এ ক্যাপাসিটর, সেটা তোমাকে লিখতে হবে। সেটা তোমার একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে, একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যে ক্যাপাসিটর মধ্যে থাকে তাহলে কি কি সুবিধা, বা একটা হচ্ছে যে ফাঁকা থাকলে যে কোনো রকমের বাইরের প্রেসারে কিন্তু দুটো প্লেট এক জায়গায় হয়ে যেতে পারে, অথবা একটা মেকানিক, অথবা যদি ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আমরা দিই দুটো এক জায়গায় হতে পারছে না, ক্যাপাসিটরে থাকছে, এটা একটা কনস্ট্রাকশনের সুবিধা। এটা একটা হায়ার ক্যাপাসিটেন্স আমাদেরকে দিতে পারবে, সি এর মান বড় তৈরি করতে হলে এটা আমাদেরকে দিতে পারবে। বিভিন্ন মানের ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে বিভিন্ন মানের ক্যাপাসিটর আমরা তৈরি করতে পারি, সেটা যেটা বলছিলাম আর কি। সেটা হচ্ছে যে এক্সপ্রেশন ফর এ ক্যাপাসিটর যদি থাকে তাহলে তো তুমি সেটা জেনারেল ইকুয়েশন দিলে। বাট যদি বলে যে এক্সপ্রেশন ফর এ ক্যাপাসিটর ডাইলেকট্রিক আছে, তাহলে তোমাকে কিন্তু ইপসিলন নট আছে এরকম ওই ইকুয়েশনটা মানে এক লাইন পরে বেশি লিখতে হবে, উপরেরটা সেমি থাকছে প্লাস এক লাইন বেশি। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আমি বললাম যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল হলো একটা মেকানিক্যাল সাপোর্ট দেয় এক, দ্বিতীয় হচ্ছে যেটা তোমার হায়ার ক্যাপাসিটেন্স তৈরি করতে পারে, যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিলেটিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এবং বিভিন্ন ম্যাটেরিয়ালে বিভিন্ন থাকাতে বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করে বিভিন্ন ধরনের মানের ক্যাপাসিটর তৈরি করতে পারে। আর তোমার হচ্ছে যে লিমিটার ডেফিনেশন, যে কতটা অ্যালাইন করতে পারে একটা ডাইপোল, তার একটা ডেফিনেশন আছে, এটাও অনেকে মিস করে। শেষের দিকে সাধারণত লেখা থাকে বলে যে একটা ইলেকট্রিক ফিল্ড দিলে যে ডাইপোল যে অ্যালাইন হবে। ওই যে বলেছিলাম যে বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র বিভিন্ন ডিসিপ্লিনে থাকে, সেখানে টিচাররা ঢুকলে দেখা যাবে হয়তো সায়েন্স ফ্যাকাল্টিরা খুব দ্রুতই একদম স্যারের দিকে মুখ করে ব্ল্যাক বোর্ডের দিকে বা স্যারের দিকে বসে, এমন ডিপার্টমেন্ট হয়তো পাওয়া যাবে স্যার ঢুকলো ও হলো উল্টো হয়ে বসে আছে বা জানলাদের বাইরে তাকিয়ে আছে আর কি। তাদের সাসেপ্টিবিলিটি ভালো না, তাদের যদি এটা করতে অনেকখানি হয়তো কসরত করতে হবে সেটা। এনিওয়ে, আচ্ছা, ওইখানে আর একটা প্রশ্ন থাকে যেটা যে 28-এ লেখা আছে, দেখো মেজারমেন্ট টেকনিক অন ইপসিলন আর, এটা মিস করে সবাই, যে আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মাপতে চাই বা ইপসিলন আর মাপতে চাই, সেটা একটা টেকনিক কি আর কি। টেকনিকের মধ্যে ছিল একটা ক্যাপাসিটর আমরা নিব, আমার হ্যান্ডআউটের মধ্যে আছে দেখবো, সেই ক্যাপাসিটরে খালি অবস্থায় ক্যাপাসিটর মাপবো এবং তোমার তারপরে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে মাপবো, তারপরে এই দুটো রেশিও নিলে সেটা হয়ে যাবে ওই ম্যাটেরিয়ালের কতটা বাড়ালো বা কত ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত, এটা আমরা পাবো। সেটা কতটা বেশি ক্যাপাসিটর দিচ্ছে সেটা তো রিলেশনের দিক থেকে আমরা সেটা পাই আর কি। এটা একটা মেজারমেন্ট টেকনিক আর কি। ওটা তোমাকে একটু ড্রয়িং করে আঁকতে হবে যে এখানে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নেই, এখানে আছে, এখানে সি নট হবে, ওখানে সিএম হবে, বা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যেটা হবে সেটা। এই দুটো এক্সপ্রেশন থেকে তোমার ইকুয়েশন গুলো দিয়ে শেষে দেখাতে হবে যে ওই দুটো রেশিও নিলে সেটা ইপসিলন আর, ইপসিলন এন বাই ইপসিলন নট যদি আমরা নিই। এরপরে কিন্তু আরেকটা ওখানে থাকে দেখবা যে ওই এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর সেটা ওই যে হাফ সিভি স্কোয়ার যেটা থাকে আর কি, ওইটা তোমাকে লিখতে হবে যে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর আছে, মানে সি এবং পটেনশিয়াল ডিফারেন্স যেটা সি অ্যাক্রসে থাকে সেটা স্কোয়ারের অর্ধেক আর কি, গুণফলের অর্ধেক। এইটা একটা এক্সপ্রেশন থাকে। এইটাই হলো তোমার ক্যাপাসিটর চ্যাপ্টারের মধ্যে, এটা হলো শেষ আর কি, এটা এখানে আছে। নেক্সট আমরা দেখি তোমার হলো কারেন্ট ছিল, ডেফিনেশন থাকে, কোন কোন ডেফিনেশন থাকে সেগুলো আমি বললাম, এগুলো আমি লিখেছি এই কারণে আমার এভাবে বলা ঠিক না। সেটা হচ্ছে যে ইলেকট্রিক কারেন্ট কি এটা কেন জানি, ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটিটা লেখে, বাট ইলেকট্রিক কারেন্টেরটা যখন সে লেখে না, যে একক সময়ে তোমার কয়টা চার্জ গেল কোন একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ক্রস সেকশনের ভিতর দিয়ে, সেটা
তো এটা কিন্তু লিখতে পারার কথা। আচ্ছা, আর একটা হচ্ছে ইলেকট্রনরা যখন কোনো পোটেনশিয়াল সোর্স বা ভোল্টেজ বা ব্যাটারি না লাগানো হয় তখন র্যান্ডম মোশনে থাকে, তার একটা ডেফিনেশন আছে, ডেসক্রিপশন আছে। ড্রিফট মোশন কি, তার একটা ডেফিনেশন ডেসক্রিপশন আছে। এটা কিন্তু লাগবে কিন্তু আমার ডেফিনেশনের ভিতরে ওখানে এই চারটাই আছে মেনলি। আমি এগুলো মানে এখন এটাই পরীক্ষা আসবে তো আমি বলিনি, বাট পরীক্ষা এগুলো আসে, এগুলোতে সমস্যা হয়। সমস্যা যে বললাম ইলেকট্রিক্যাল ডেফিনেশন অনেকেই কেন জানি লেখে না, অনেকে আবার খুব সুন্দর করে লেখে। তার মানে আমি তখন মনে করি যে ইন্টারমিডিয়েট সে খুব ভালো করে ওইটা সেই পড়েছিল বা মুখস্থ রেখেছিল এটা। আচ্ছা, তারপরে কি আছে, ক্লাসিফাই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর অন দি বেসিস অফ ডেনসিটি অফ ইলেকট্রন। তার মানে সবচেয়ে বেশি ডেনসিটি অফ ইলেকট্রন থাকলে সেটা কন্ডাক্টর হয়, সবচেয়ে কম থাকলে সেটা হলো ফ্রি ইলেকট্রন। স্যার এখানে যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর আছে স্যার, এগুলা কিভাবে লিখবো? মানে একটা পেজের মধ্যে 4 পেজের মধ্যে লিখবো নাকি হচ্ছে ক্লাসিফাই? আমি একটু বলেন। শোনো, সমস্ত প্রশ্নেরই মানে তিনটা ভাগ, উত্তরের তিনটা ভাগ থাকতে পারে। এক, আমি এটা ব্রড প্রশ্ন ধরো 5 মার্কের বা তার উপরে যদি হয়, আর এই প্রশ্নতে 6 মার্ক, 3 দুগুণে 6 অথবা 4 এরকম থাকে আর এগুলো লেখার হচ্ছে তুমি এটা একটা প্রথম পার্টে লিখতে হয় একটা ইন্ট্রোডাকশন টাইপের, যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এগুলোকে ডেনসিটি অফ ফ্রি ইলেকট্রন অনুযায়ী ভাগ করা যায়, কেন ডেনসিটি অফ ফ্রি ইলেকট্রন এগুলোর মধ্যে ডিফারেন্ট, এবং তোমার ফ্রি ইলেকট্রন ডেনসিটি যদি বেশি হয় তাহলে সেটা ভালো ইলেকট্রিক্যাল এনার্জি ক্যারি করতে পারে ভালো, সেটা দে আর কন্ডাক্টার্স। তারপরে তুমি ডেনসিটি অফ ফ্রি ইলেকট্রনের যে স্কেল আছে, যে 10⁸ ইলেকট্রন পার মিটার কিউবে থাকলে দ্যাট উইল বি এ কন্ডাক্টর, সেটা লেখো। তারপর লেখো হচ্ছে তোমার মাঝামাঝি 13 থেকে 15 মধ্যে হলে তোমার সেমিকন্ডাক্টর, 10⁸ ফ্রি ইলেকট্রন পার মিটার কিউবে থাকে সেটা ইনসুলেটর, এটা লেখো পরপর। এবং তারপরে তোমার হচ্ছে যদি মানে এখানে একটা লেখা লাগছে না, কারণ এখানে 3টা ফিগার দিলে চলে। আর উত্তরে আরেকটা পার্ট থাকে, একটা কনক্লুশন পার্ট থাকে, যেটা উপস্থাপন করা হলো বা এই রিলেশন দিয়ে এটা বোঝা গেল, একটা কনক্লুসিং পার্ট থাকে আর কি। আর এখানের ভিতরে একটা হতে পারে যে তুমি যদি এগুলো ক্লাসিফাই করে দিতে চাও তাহলে টেবিল আকারও দিতে পারো, বাট ইন্ট্রোডাকশনে কয়টা লাইন তুমি টেবিলের বাইরে লিখছো, তারপর ইউ আর গিভিং এ টেবিল। ইন্ট্রোডাকশন করে তারপর কিছু টেবিল আকারে লিখে তারপর হচ্ছে হ্যাঁ, টেবিলের উপর তুমি 3টা করলা, কনক্লুশন করব। জি স্যার। নাম্বার অফ ইলেকট্রনের একটা কলাম করলা, হ্যাঁ, আবার কন্ডাক্টিভিটির কথা বলে তার একটা কলাম করলা, যদি একটা বলে একটাই করলা, করে তিনটা দিয়ে দিলে ইন্ট্রোডাকশন উপরে থাকে। স্যার একটু বলেন স্যার। কন্ডাক্টিভিটি স্কেলে দেয়, কারণ কন্ডাক্টিভিটি লিখছে, আমার ফিগারগুলো আমি তো এখন মুখস্থ বলতে পারছি না। হায়ার কন্ডাক্টিভিটি যেটা হবে সেটা তুমি দিয়ে দিলে। একটাই পরীক্ষার সময় হতে পারে তুমি হয়তো রেজিস্টিভিটিতে মনে করে গেছো, ওইখানে গিয়ে কন্ডাক্টিভিটি আসতো, তো মনে রাখবা যে 1/, রেজিস্টিভিটি মানে হচ্ছে কন্ডাক্টিভিটি আর সেটা সেভাবে অনুযায়ী লিখবা। ওই আমার হেয়ার নোটে দেখবা যেগুলো স্কেলিং করা আছে, যে কোনটা সবচেয়ে কন্ডাক্টিভিটি কম যার সেটা হলো ইনসুলেটর, কলামের মধ্যে ওইভাবে লেখো। এইটা গেল। ওই অনুসারে স্যার আমরা ক্লাসিফিকেশন করব। হ্যাঁ, ওই যে কোন যে বললাম এখানে ডেনসিটি অফ ফ্রি ইলেকট্রন, কন্ডাক্টিভিটি, আর একটা আছে সেটা আমি বলছি পরে, যেটা সমস্যা করে। এটাই সমস্যা হওয়ার কথা না, যেটা আমি বললাম 31 নাম্বার। 32 নাম্বারের সমস্যাটা বলি। 32 নাম্বারে হয়তো থাকলো যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর, এটা এনার্জি ব্যান্ড স্ট্রাকচার অনুযায়ী তুমি এটাকে ক্লাসিফাই করো বা ভাগ করো। তখনই সমস্যা, তখনই হয় কি এটা অনেকে পড়ে যায় না, তারা উপরে গুলো ইন্টারমিডিয়েটে এসএসসি তে পড়েছিল, এটা দেয়, এইটা আর মানে তখন আর ম্যানেজ করতে পারে না, মনে করতে পারে না। তখন তুমি কি করতে পারো, সরি, সেখানে তোমার কি দেওয়া দরকার, 3টা ডায়াগ্রাম থাকবে, এবং ব্যান্ড স্ট্রাকচার বলতে ব্যান্ড গ্যাপ দিয়ে এগুলো বলতে হয়, যে ব্যান্ড গ্যাপ যদি না থাকে, দুটো ওভারল্যাপ অবস্থায় থাকে অথবা পাশাপাশি থাকে, দ্যাট উইল বি কন্ডাক্টর। ইলেকট্রন ভোল্ট দিয়ে বলতে হবে, যেটা যদি 4 ইলেকট্রন ভোল্ট, সরি, লেস দ্যান 3 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয়, 2 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয়, তাহলে সেমিকন্ডাক্টর। 5 বা 6 কাছাকাছি ইলেকট্রন ভোল্ট যদি হয়, গ্যাপটা বিটুইন কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ড, দ্যাট উইল বি ইনসুলেটর। এই ছবি দেখে তোমাকে এটা বলতে হবে। এটাই সমস্যা থাকে, এটা প্রশ্নের প্রিপারেশন নেওয়া হয় না। আর এই ইভিতে মানে ড্রয়িংটা ঠিক মতো হয় না, উল্টো পাল্টা ড্রয়িং, এটা ড্রয়িং ওইটা ঘাড়ে দিয়ে দেওয়া হয় অনেক সময়। খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো গ্যাপ নেই, সেমিকন্ডাক্টরের মাঝামাঝি মডারেট গ্যাপ, ইনসুলেটরের বিগার গ্যাপ, এবং ইভি এর তার মান কত। ইভিতে কন্ডাক্টর যদি হয় 0 ইভি, যেহেতু কোনো গ্যাপ নেই, মানে 1 থেকে 8 গেলে কোনো এনার্জি লাগে না। সেমিকন্ডাক্টর হলে অ্যারাউন্ড 2, আর 5, 4, 6
বা 4 এর উপরে গেলেই বা 3 এর উপরে গেলে সেটা ইনসুলেটর হিসেবে you can treat. এক্সপ্রেশন ফর ডিপ ভেলোসিটি, এরপর পার্টে আমরা গেলাম। এই এক্সপ্রেশন এটা সোজা এসএসসি ছিল, একটা ডায়াগ্রাম কিন্তু দেওয়া আছে। অনেকে আছে কি আমি ডায়াগ্রাম চাই না, কিন্তু তুমি ওখানে কিন্তু বলছো একটা এ আছে তার এল এর মান এত, সেটা ক্রস সেকশনের এরিয়া এত, বাট তুমি দ্যার ইজ নো ড্রয়িং বা নো ডায়াগ্রাম, বাট তোমাকে একটা ডায়াগ্রাম দিতে হবে আর কি। ডায়াগ্রাম না দিলে এটা কমপ্লিট হলো না আর কি। সেটা নেক্সট ছিল তোমার শেষ চ্যাপ্টার যেটা ক্লাসিফিকেশন অফ কন্ডাক্টর হচ্ছে তো কোনো ডায়াগ্রাম দিতে হবে না, তাই না স্যার? ওইখানে তো ডায়াগ্রামের প্রয়োজন নাই, নাকি ওইখানে যে ব্যান্ডগুলো ইলেকট্রন না 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 তোমার ক্লাসিফিকেশন 31 নম্বর প্রশ্নে তোমার লাগছে না কিছু, লাগছে হলো যদি ওই যে বলা হচ্ছে ব্যান্ড ডায়াগ্রাম আঁকো, তোমাকে ডায়াগ্রাম তোমাকে দিতেই হবে। বলো বলো কি কথা বলছো? স্যার র্যান্ডম মোশনটা স্যার বুঝিনি স্যার। র্যান্ডম মোশন ছিল যখন কোনো ম্যাটেরিয়ালের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, তখন তার ইলেকট্রন গুলো এদিক ওদিক ছোটাছুটি করে। লাইক ক্লাস একটা টিচার যখন থাকে না, ছাত্ররা এই বেঞ্চ থেকে ওইখানে যায়, হেঁটে বেড়ায়, জানলার কাছ থেকে দাঁড়ায়, ডায়াসে উঠে স্যারের বক্তৃতার জায়গায় দাঁড়ায়। দিস আর কল্ড র্যান্ডম মোশন। মিছিলের মধ্যে এটা হয়, মিছিল শুরু হওয়ার আগে যেটা হয়। মিছিল যখন শুরু হয়, স্যার যখন ক্লাসে আসে, তখন সেটা হলো ডিরেক্টিভ মোশন হয়। ডিরেক্টিভ মোশন মানে হওয়ানোর চেষ্টা করেছে, তার মানে যদি পুলিশে তাড়া করে তাহলে একদম একদিকে তাড়া করে নিয়ে যাবে, এরকম চেষ্টা থাকে। কিন্তু ওর ভিতরে আবার দেখা যাচ্ছে যে ছাত্রটা একদম পড়লেও ওর ভিতরে এলোমেলো হয়ে বন্ধুকে হাত ধরছে বা একজন পড়ে গেছে সে উঠাচ্ছে, এরকম একটা র্যান্ডম মোশন কিন্তু থাকে এদিক ওদিক যাওয়া। তাহলে সেই দুটো মোশন মিলে আবার যেটা হয় সেটা হচ্ছে ড্রিফট মোশন। তাহলে র্যান্ডম মোশন মানে যখন কোনো ফিল্ড আমরা দিইনি, কেউ বাধ্য করছে না, তারা ইলেকট্রন গুলো ছোটাছুটি করে, বিকজ তারা রুম টেম্পারেচারে আছে, তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, এই জন্য করে। ঠান্ডা করে ফেলে র্যান্ডম মোশনও থাকে না। এটা হলো মানে র্যান্ডম, মানে দিক বিদিক বা অসংলগ্ন, কোনো একটা সঙ্গে কোনো মিল নেই। এক দ্বিতীয় হচ্ছে যে এখানে কোনো ফিল্ড দেওয়া হয়, তাহলে সে ফিল্ড চাই হলো সবাইকে একদিকে নিতে। লাইক পুলিশ, তারা যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ওখানে এসে দেখে যে এখানে সব ছেলেরা হয়েছে, তারা প্রথমে এসে কি করবে, তারা জুবেরি ভবনের দিকে সব তাড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তা তো যাবে না, ছেলেরা কিছু লাইব্রেরির দিকে চলে যাবে, কিছু চলে যাবে ওই সাভার চত্বর, কিছু ওই তোমার জুবেরি হাউসের দিকে যাবে। আবার সেইগুলোকে গুছিয়ে নিয়ে আবার তো পুলিশ তাড়া করতে পারে। তাহলে এই যে পুলিশ যেটা চায় যে একদিকে যাক, দ্যাট ইজ এ ডিরেক্ট মোশন তৈরি করতে চায়, বা সেটা পারে না। কেন ছাত্রছাত্রীরা ওই দিকে যাবে, হয়তো কাজলার দিকে সবাই যাবে, বাট বিভিন্ন দিক দিয়ে তারা যাবে আর কি, সুবিধা অসুবিধা, আত্মরক্ষা কৌশল টৌশল নিয়ে। সেই যে মোশনটা হবে একটা ডিরেক্টিভ মোশন পুলিশের, র্যান্ডম মোশন ডিউটি অ্যান্ড এক্সাইটমেন্ট এর জন্য, এই দুটো মিলে যে মোশনটা সত্যিকার ভাবে হবে ফিল্ড অ্যাপ্লাই করলে, দ্যাট উইল বি কল্ড ড্রিফট মোশন। তুমি আমার এই হ্যান্ড আউটটা একটু দেখো, তাহলে দ্যাট ক্যান হেল্প ইউ। এটা তাহলে আমরা কার্শফ লতে আসি, যে কার্শফের কারেন্ট ল স্টেটমেন্টটা তুমি লিখলা, একটা তুমি ব্রাঞ্চ গুলো সব এক জায়গায় এসে মিট করছে, সেখান থেকে বেরিয়ে গেছে, এই ছবিটা তোমাকে আঁকতে হবে। এটা দিয়ে তুমি এটা এক্সপ্লেন করতে পারো। যেখানে আবার প্লাস মাইনাস চিহ্ন তুমি কিভাবে বলছো সেটা তুমি বললা, তুমি যেগুলো আসছে ওই বিন্দুর দিকে একটা বিন্দু, সেটা পয়েন্ট হলো করা হলো এ জাংশন, পয়েন্ট না জাংশন বলবো আমরা। সেখানে যেগুলো আসছে সেগুলো পজিটিভ, যেগুলো বেরিয়ে আছে দে আর নেগেটিভ। অতএব এখানে তোমার হচ্ছে সেখানে এত বলা যাবে যে আমরা হলো তোমার এক্সপ্লেন করা হলো এটা। আচ্ছা, সমস্যা করে হচ্ছে ভোল্টেজ লতে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন ভোল্টেজ ল। এইটা স্টেটমেন্টে লেখে ঠিকই যে তোমার হলো অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজেস যেগুলো থাকে সেটা টোটাল সাপ্লাই ভোল্টেজের সমান হবে, এরকম এটা থাকে। সমস্যা হয় এটা ডায়াগ্রাম আঁকতে, ডায়াগ্রাম থেকে খুবই জটিল একটা ডায়াগ্রাম অধিকাংশ ছাত্রছাত্রী আঁকে, যেটা প্রয়োজন নেই। এটা আঁকে, এটা কারণটা আমি খুঁজে বের করেছি, ইন্টারমিডিয়েটে ওরকম একটা বা দুটো বইতে ওরকম জটিল একটা সার্কিটে বলা আছে, প্রয়োজন নেই। স্ট্রেট আমি দেখেছি, আমি অনেকবার একটা সার্কিট এঁকেছি, সেটা হচ্ছে 10 ভোল্টের একটা সাপ্লাই, 3 ওহমের একটা রেজিস্ট্যান্স, 7 ওহমের একটা রেজিস্ট্যান্স ইন সিরিজে আছে। তাহলে ওই দুটোর ক্ষেত্রে ড্রপ হবে 3 ভোল্ট আর 7 ভোল্ট, সেই দুটো যোগ করলে 10 ভোল্ট হবে। এরকম সিম্পল। তুমি যদি এই মানে তোমার 3 ভোল্ট এবং 3 ওহম 7 ওহম, 7 ওহমের সঙ্গে প্যারালাল 5 ওহম, তার সঙ্গে আবার সিরিজ 3 ওহম, এরকম একটা জটিল সার্কিট যেটা করতে চাও সেটা এক্সপ্লেন করা কিন্তু ডিফিকাল্ট। বেটার থেকে ভেরি সিম্পল সিরিজ সার্কিট, সেখানে তুমি ভোল্টেজ ড্রপ গুলো যোগ করে দেখাও যেটা ব্যাটারি বা সাপ্লাই ভোল্টেজের সমান। দ্যাট উইল বি এনাফ আর কি এই কার্শফ ভোল্টেজ ল বলার জন্য।
আচ্ছা, আর ওখানে তোমার আর এখানে কি দিলাম একটা, এটা সরি এখানে দিয়েছে হলো একটা যে কনজারভেশন অফ চার্জ যে হয়েছে সেটা হলো বলা, এটা ওই স্টেটমেন্টের ভিতরে দেখবে এক লাইন লেখা থাকে, এবং এই প্রশ্নের উত্তর এবং এর পরে যে কনজারভেশন অফ ভোল্টেজ, দুটোই হচ্ছে হলো 1 মার্কের একটা উত্তর, যেগুলো উপরে কোনো একটার সঙ্গে থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমার ইয়েটা হচ্ছে তুমি ওইখানে জাস্ট বলবা যে তোমার কি বলে ওটাকে, যে তোমার এই এই এখানে চার্জের নিত্যতা, বাংলায় মনে হয় নিত্যতা হলো জন্য এটা হয়েছে আর কি। চার্জের নিত্যতা তোমার হলো যে একটা পয়েন্টে যতগুলো চার্জ আসছে সেখান থেকে ঠিক ততগুলো চার্জই বেরিয়ে যাবে, কোনো চার্জ হারিয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম নয়। ভোল্টেজের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ যেটা দিচ্ছে ব্যাটারি, সেটাই তার বিভিন্ন অংশে ড্রপ হয়ে হচ্ছে, এবং বিভিন্ন অংশে ড্রপ সমান সমান সাপ্লাই, অথবা সাপ্লাই মাইনাস বিভিন্ন অংশের ড্রপ সমান সমান 0। এইটা দিয়ে বলতে হবে আর কি। যেটা আমি দিলাম এই জন্য যে এইটা 1 মার্কের প্রশ্ন থাকলেও অনেকে মনে করে জীবনে প্রশ্ন দেখিনি, এটা উত্তর কোথা থেকে আসবে, মঙ্গল গ্রহ থেকে হয়তো আসছে প্রশ্ন, সেটা নয় আর কি। দেখবা যে ওই স্টেটমেন্টের পরে ওখানে একটা লাইন লেখা আছে, বইও লেখা আছে, আমার হ্যান্ড আউটে আমি লিখে দিয়েছি অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার। আচ্ছা, আর একটা হচ্ছে যে কার্শফ ভোল্টেজ ল এর পজিটিভ এবং নেগেটিভ সাইন গুলো কিভাবে হবে এইটা আর কি। এইটা হচ্ছে কি আমি মানে যত সিম্পলি 2 রকমের বা 3 রকমের করে এটা বলা হয় আর কি। তোমার কাছে যেটা সিম্পলেস্ট মনে হয় ইউ টেক দ্যাট ওয়ান। একটা ভোল্টেজ সোর্সের নেগেটিভ থেকে যখন পজিটিভ দিকে যাচ্ছে, আমাদের সার্কিটে মনে করো নেগেটিভ, যখন একটা কম্পোনেন্টের ভিতর থেকে ওইটাই আবার কারেন্ট হয়ে আসছে, তখন উপরেরটা হবে পজিটিভ, যেহেতু কারেন্ট আসছে, নিচের দিকে নেগেটিভ, পরেরটা আবার পজিটিভ নেগেটিভ। এইটা দেখবো ওখানে 2 লাইন লেখাও আছে যে কিভাবে এটা নেওয়া হবে। আমি মনে হয় সিম্পলেস্টটা লিখেছি, তোমার কাছে যেটা সিম্পলেস্ট মনে হয় ইউ গো থ্রু দ্যাট। এরপরে কোথায় আসবো, শেষই হয়ে গেল মনে হয়। ও আচ্ছা, তারপর আছে তোমার সুপার কন্ডাক্টর কাকে বলে। তুমি দেখো সুপার কন্ডাক্টর কি বা সুপার কন্ডাক্টিভিটি কি। কন্ডাক্টর কি, যেটা যার হলো সুপার কন্ডাক্টর হচ্ছে সেটাই যে যার সুপার কন্ডাক্টিভিটি আছে। যেমন সুপার কন্ডাক্টিভিটি কি, সেটা অনেক প্রশ্ন থাকে আছে, হোয়াট ইজ সুপার কন্ডাক্টিভিটি। আমি এখানে লিখিনি, আমি কেন মিস করছি এটা। সুপার কন্ডাক্টর গুলোর একটা সার্টেন টেম্পারেচার কোন একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স 0 হয়ে যায় বা সুপার কন্ডাক্টর হয়ে যায়, সেটাকে সেই টেম্পারেচারকে বলে টিসি। অনেক সময় যে মানে প্রশ্ন থাকে যে সুপার কন্ডাক্টর গুলো টিসি কি, এবং কয়েকটা টিসি বলো কয়েকটা ম্যাটেরিয়াল। তোমার একটা দুটো এরকম এক্সাম্পল জানা থাকা দরকার আর কি। আর সুপার কন্ডাক্টরের ব্যবহারগুলো কি কি, আমি যেখানে দিয়েছি ওখানে ওইভাবে ব্যবহারগুলো লেখা আছে। এই হলো যে ডিসকাশন ছিল মোটামুটি ভাবে, মানে তোমাদের যে কোর্সটা আমি নিয়েছি সেটা যেগুলো আমি পড়িয়েছি সেগুলোর কথা বললাম। এখন হলো অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা আসছি। অ্যাসাইনমেন্টে কিছু প্রশ্ন করবা মনে হচ্ছে, পাচ্ছিলাম। আমি কতগুলো বলি, তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো গিয়েছে সেগুলো আমি জেনারেল জিনিসটা বুঝিয়ে বলি। আমাদের হয়তো সিআর বাই দিস টাইম এটা এক্সপ্লেন করেছে তোমাদের কাছে, যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের এরকম একটা রোল নাম্বার লেখা আছে, প্রত্যেকটা রোল নাম্বারের এগেইনস্টে তার অ্যাসাইনমেন্ট কি হবে এটা লেখা আছে, এবং এখানে একটা মার্কসের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে যে তুমি কি কতটা লিখবে। কেন এটা লিখতে আমি এই জন্য বাধ্য হয়েছি যে ইন্টারনেট থেকে এই ফিল্ড ইন্টেন্সিটি যার ডেফিনেশন হওয়া উচিত 2.5 লাইন, একটা ডায়াগ্রাম থাকা উচিত, আর একটা স্টেশন থাকতে পারে যে এটা হলো ই ইকুয়ালস টু এইটা। এখন সেইটা করছে কি, ইন্টারনেট থেকে 2 জায়গা থেকে হয়তো কেউ ডাউনলোড করছে, করে ধরো 4 পাতা লিখলো সে আর কি, এবং তার ভিতরে এমন অনেক কিছু লিখলো যে ইন্টেন্সিটি মাপতে গেলে কি লাগবে সেটাও লিখে ফেলছে, এবং সেটা হলো গবেষণা পর্যায়ের কাজ, সেটাও দিয়ে দিচ্ছে আমাদের। যেগুলো আসছে আমরা এটা ইন্টারনেট থেকে কাট অ্যান্ড পেস্ট করার কারণে এটা হচ্ছে আর কি। এইটা এড়াতে হবে। তোমাকে এখানে বলেই দেয় 2.5 মার্কে তুমি লিখবা, তুমি ইন্টারনেট দেখো, কেউ নিষেধ করেনি, বাট তুমি একবারও খেয়াল করছো না। তোমার কাছে ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশন চাইছে, ডিফাইন ফিল্ড ইন্টেন্সিটি। তুমি এখন ওই ফিল্ড ইন্টেন্সিটি তোমার বহু ডেসক্রিপশন দেওয়া শুরু করলে, সেটা প্রয়োজন নেই আর কি। এটা কিন্তু অহরহ, আমার কাছে ইঞ্জিনিয়ারিং থাকা খাতা অ্যাসাইনমেন্ট নিয়ে এসছে, ধরো 25 থেকে 30% এই কাজটি করেছে, এবং অনেকগুলো তারা এখন লিখেছে যেগুলো তারা নিজেও কনসার্ন না, আমাদের এখানে পড়ানো হয়নি, এই মুহূর্তে না জানলেও চলবে। এই জন্য তুমি যেটা লিখবা, মানে তোমার পরে মানে বলেছে এখানে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে আর কি। নাম্বার 1 হচ্ছে
যে তুমি অ্যাসাইনমেন্টের টাইটেল, তোমার নাম, রোল নাম্বার কভার শিটে লেখো। কোনো স্পেশাল কভার শিট তোমার দরকার নেই। দোকানে যেতে হবে রঙিন, নীল, সাদা, হলুদ, এটা নয়। এবং এই অ্যাসাইনমেন্ট কিন্তু হ্যান্ড রিটেন হতে হবে। আমার কাছে কিছু অ্যাসাইনমেন্ট বছর 2 আগে এসেছিল যে একই জিনিস 2 বন্ধুর পড়েছে, নেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে উপরে রোল নাম্বারটা আবার রাবার দিয়ে না কি দিয়ে ঘষে, একজন ঘষেনি আরেকজন ওটা ঘষে লিখে দিয়েছে 30 সেন্ট। এরকম ওয়ার্ড টু ওয়ার্ড যেন আমি লিখলাম যে ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন যেন সেম টাইটেল না হয়, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। দুজন আলাদাভাবে লেখা, মানে প্রেজেন্টেশন স্টাইলও 2 রকমের হওয়া উচিত। একটা নিউমেরিক্যাল প্রবলেম সেম আছে, প্রেজেন্টেশন স্টাইল ওর মধ্যে ডিফারেন্ট হতে পারে। অতএব তুমি যে মনে করলে তোমার বন্ধু যেটা প্রেজেন্টেশনের ভালো না, হয়তো হাফ মার্ক কম পাবে, তুমি যদি ওটাই কপি করো ইউ উইল গেট মানে হাফ মার্ক, মানে লেসার মার্ক থাকে এটা। আর আনসার স্ক্রিপ্টের মধ্যে কখনোই এই ইন্টারনেট থেকে জাঙ্ক যেগুলো আছে, যেগুলো প্রয়োজন নেই, অ্যান্সারটা টু দি পয়েন্ট হচ্ছে না, এটা করো না। এটা গেল অ্যাসাইনমেন্ট সম্পর্কে। আর এটা তো বলেছি 25 মার্চের মধ্যে। ও এটা আমার কাছে আসবে, কি করে আসবে? প্লেন, হেলিকপ্টার, হেঁটে, সাইকেল, রিক্সা, গাড়ি সব হতে পারে। এই জন্য তুমি বন্ধুদের মাধ্যমেই হোক বা তুমি নিজে যদি ডিপার্টমেন্টে আসো কখনো, তাহলে আমাদের ডিপার্টমেন্টে অফিস খোলা থাকে 2:30 পর্যন্ত বা 2টা পর্যন্ত। একটা খামের ভিতরে করে আমার নাম লিখে দিয়ে গেলে ওরা বোঝে যে এটা কি করতে হবে, ওরা জানে। এই একটা প্রক্রিয়া হতে পারে, ফিজিক্যালি আসছে তুমি বা তোমার বন্ধুর নাম মাধ্যমে, দায় দায়িত্ব তোমার বন্ধুর, দায় দায়িত্ব তোমার। আর আরেকটা হতে পারে তুমি বাই পোস্টটা পাঠাতে পারো, একটা সাধারণ খামের মধ্যে দিয়ে হার্ডলি 8 টাকা লাগতে পারে। ওই A4 কাগজ 3 ভাঁজ করে ওই এনভেলপের মধ্যে দিয়ে আমার নাম লিখে ঠিকানা দেওয়া আছে, পাঠিয়ে দেবা, আমি পেয়ে দেবো। এটা হারিয়ে যেতে পারে, সে দায় দায়িত্ব কে নেবে আমি জানি না। তো আমি এটা 15 তারিখ তো লাস্ট ডেট, হয়তো 20 তারিখের 18 তারিখের মধ্যে বা 20 তারিখের মধ্যে আমি একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো যে কাদের গুলো আমি পেয়েছি। সেখানে তোমরা লক্ষ্য করে দেখো যে তারা পাওনি, তাহলে তারাই করতে পারো, তারা হলো আবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তারা আমারটা আপনার কাছে পৌঁছেনি, বা আমার নানির বাসার পাশে মহিলা অসুস্থ হয়েছিল, সেটার জন্য পাঠাতে পারিনি। ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।